ভয়ঙ্কর কালো জাদু উষার পরিবারের উপর এপিসোড 3। তা চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। এপিসোড 3-তে দেখা যায় সেই রাত্রেই পুলিশ এবং ফায়ার সার্ভিস চলে গিয়েছিল ফ্রোজবেরির ধ্বংস হয়ে যাওয়া পার্টি হাউসে। এখানে আর্থারও এসেছে। আর্থার তো ভিতরে ঢুকে যায়। আসলে এখানে হয়েছেটা কি? আর্থার কিন্তু নিজস্বভাবে এখানে তদন্ত করতে এসেছিল। তা আর্থার তো ভিতরে ঢুকে যায়। আসলে ব্যাপারটা কি, কিভাবে এখানে এই ভয়ঙ্কর রকমের হত্যাকাণ্ড হলো? আর্থার ভেতরে এসেই তো দেখতে পাই অসংখ্য মানুষ মরে পড়ে আছে। সকলেই পুরো ঝলসে গেছে, তাদের শরীর থেকে যেন মাংস খসে গেছে, এমন তেলে ভাজার মতো। আর্থার পেরির বডি খুঁজে পেয়েছিল এবং পেরির ঝলসে যাওয়া গায়ে জ্যাকেট পরা ছিল। সেটা মোটামুটি অক্ষত ছিল যদিও, এবং তাতে ছিল একটি মোবাইল ফোন। আসলে আর্থার এখানে এসেছে ব্যক্তিগতভাবে তদন্ত করতে, যাতে করে রড্রিগোসারের ফরচুনেটো কোম্পানির উপর নতুন করে আর কোনো বেআইনি মামলা আরোপ করা না হয়। কিন্তু এতগুলো লাশের ভেতরে হঠাৎই আর্থারের পা চেপে ধরে একটি ঝলসে যাওয়া বিভৎস লাশ। তবে আর্থার বুঝতে পারল এটা লাশ নয়, এই মানুষটা এখনো জীবিত আছে। এভাবে আর্থার বাইরে এসে উদ্ধারকর্মীদের বিষয়টা জানালে তারা সেই মুহূর্তেই মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এটি ছিল একটি নারী। এভাবেই চীন আবারও বর্তমানে চলে আসে। আগস্টের ডিপেন এবং রড্রিগের মধ্যে কথাবার্তা হচ্ছিল এখানে। তা রড্রিগ বলছিল, আমরা যখন পেরির পার্টির আয়োজন করা ল্যাবটা বন্ধ করে দিয়েছিলাম অতীতে, তখন সেখানে কোনো প্রকার পানির লাইন তাছাড়া এরকম তরল কোনো কিছুই ছিল না সেখানে। তাহলে অ্যাসিড কিভাবে আসলো? রড্রিগ বলছিল, পেরি যদি আমার ব্যবসায় মনোযোগ দিত তাহলে এভাবে হয়তো তার মৃত্যুটা হতো না। সে তার চাচাতো ভাই এবং বন্ধুদের সাথে মিশে এতটা খারাপ হয়ে গিয়েছে। তাই এসব শুনে ডিপেন পেরির জন্য দুঃখ প্রকাশ করে এবং জানতে পারল পেরির মৃত্যুর মূল রহস্য কি, মানে প্রেক্ষাপটটা। আসল রহস্য কিন্তু এখনও জানা যায়নি, যা একদমই অস্বাভাবিক একটি ঘটনা। তা সিন আবারও চলে গেল অতীতে। এখানে মেডেলিন রড্রিগ পেরির মৃতদেহ দেখছিল প্রজেক্টরে এবং আলোচনা করছিল পেরি কিভাবে এবং কেন সেখানে গিয়েছিল, এই পার্টির আয়োজন করলো কেন, এবং এতগুলো লোক একসাথে সেখানে করছিলটা কি। তাছাড়া অ্যাসিড কিভাবে তাদের উপরে এসে পড়ল। আর্থার জানাই সেখানে একসাথে 78 জন মানুষ মারা গেছে, মাত্র একজনই কেবল জীবিত। এদিকে ফেডরিক দৌড়ে যাচ্ছে হসপিটালের কোনো একটি কেবিনে, কারণ তার স্ত্রী মরেলো নাকি এখানে আইসিইউতে ভর্তি। যাই অবস্থা তার। তবে ফেডরিক তো এসে দেখলো তার স্ত্রীকে, মানে মরলোকে দেখে সে তো হতভম্ব। সারা শরীরে ব্যান্ডেজ করা। ফেডরিক বলছিল, গতরাতে তাহলে সে গিয়েছিল কোথায়, আর এসব হলো কিভাবে? এই সব কিছু মানে ঘটনাটা আন্দাজ করতে সক্ষম হয়েছিল না ফেডরিক। তখনই ফেডরিকের পেছনে আর্থার চলে আসে। তাছাড়া ফেডরিকটা কিন্তু সান্ত্বনা করে আর্থার, এবং মিডিয়ার সামনে সে কি বলবে তা শিখিয়ে দেয়। এদিকে রাতের দিকে মেডেলিন এবং রড্রিগ তাদের সকল ছেলে মেয়েদের এক জায়গায় জড়ো করে এবং আলোচনা করে পেরির মৃত্যুর কারণ কি হতে পারে। ডেমিলেন কামেলকে জানাই, পেরির পার্টির সম্পর্কে তুমি কিছু জানতে কিনা? কিন্তু কামেল বলে, পেরির বোন হই আমি, সে আমাকে কেন তার নগ্ন পার্টিতে ইনভাইট করবে? নিশ্চয় করবে না, এটা তো বোঝাই যাচ্ছে। ডেমিলেন বলে, তাহলে ভাবিকে ইনভাইট করেছিল কেন? মানে ফেডরিকের স্ত্রী মরে লোকে। তাই এইসব নিয়ে কথাবার্তা হয় এবং বোঝা যায় পেরি তার পার্টিতে নোংরামি করছিল। তাছাড়া এই পারিবারিক আলোচনা করার মেন উদ্দেশ্য হলো কোনোভাবেই যেন তাদের কোম্পানির রেপুটেশন নষ্ট না হয় পেরির অ্যাসিডে পুড়ে মৃত্যুর জন্য। তাছাড়া এই ভয়ঙ্কর ঘটনা তো ঘটেছে তাদেরই একটি পরিত্যক্ত ল্যাবে, কারণ 78 জন মানুষের মৃত্যু হয়েছে ফরচুনেটো কোম্পানির পরিত্যক্ত একটি ল্যাবে। এরই খানিক পরে রড্রিগ এসেছিল মোরেলোকে দেখতে। এখানে রড্রিগ তার ছেলে ফেডরিকরে নানানভাবে বকা এবং সান্ত্বনাও দিতে থাকে। তখনই সেখানে ফেডরিকের মেয়ে লেনোর চলে আসে এবং কান্না করতে ধরে তার মায়ের এমন বিভীষিকাময় চরম দুর্ঘটনার জন্য। কি হয়ে গেল হঠাৎই? এদিকে কামিল টিভিতে নিউজ দেখছিল। অ্যান্টনি আগস্টের ডিপেন মিডিয়ায় বলছে পেরির মৃত্যুটা ভিন্ন রকম। ফরচুনেটো কোম্পানির বিষাক্ত কোনো ওষুধের জন্য তার মৃত্যু হয়নি। এই কারণটাই দেখতে পাচ্ছি না এই মৃত্যুতে আপাতত। তার পরের দিন ভিক্টোরিয়ান এসেছিল তার হসপিটাল ল্যাবরেটরিতে। এখানে ভিক্টোরিয়ান মোটামুটি টেনশনে ছিল, কারণ তার হার্ট ডিভাইস সফল হওয়ার নামগন্ধই কিন্তু নেই, মানে কাজই করছে না। তাছাড়া পরিবারের ছোট ভাইয়ের চরম বিভীষিকাময় মৃত্যু। তা ভিক্টোরিয়ানের সাথে একটি মেয়েকে দেখা যায়, যেটা ভিক্টোরিয়ানের সহকর্মী। সে ছিল ডক্টর এবং ভিক্টোরিয়ানের মেয়ে বন্ধু। এই মহিলা ডক্টরের নাম রুইস। তার রুইস জানাই 30 মিনিটের জন্য বাইরে যাব, লাঞ্চ করবার জন্য অপেক্ষা করো। তো এভাবেই তো রুইস চলে যায় সেখান থেকে। তবে রুইস চলে যাওয়ার পর ভিক্টোরিয়ান যখনই সামনের দিকে হেঁটে এগোতে ধরে, তখন একজন প্রাপ্তবয়স্ক মহিলার সাথে তার ধাক্কা লাগে
মহিলার হাতে কিছু কাগজপত্র ছিল, সেগুলো মাটিতে পড়ে যায়। আচ্ছা, এবার লক্ষ্য করুন এই মহিলাকে কি চেনা চেনা লাগে কিনা। আসলে এই মহিলা কিন্তু সেই মহিলা, মায়াবী নারী যার নাম ভার্না, যে কিনা পেরিকে হত্যা করেছিল। তাহলে ভার্নার উদ্দেশ্য কি এখানে আসার? তার পরবর্তী শিকার কে হতে চলেছে? তার মায়াবী জালে কে আটকাবে? এখানে ভার্না নামক মহিলাটা কেঁদে কেঁদে বলতে লাগে তার নাকি হার্টের সমস্যা। এজন্য ডক্টর রুইচের কাছে এসেছিল চিকিৎসা নেওয়ার জন্য। হার্টের সমস্যা, এটা শুনে তো ভিক্টোরিয়ান জন্য খুশিতে আকাশ থেকে পড়ল। তখনই ভিক্টোরিয়ান জানাই, যদি তোমার হার্টের সমস্যা হয়ে থাকে তাহলে তুমি তো যথাযথ জায়গায় এসেছ, এখানেই তোমার চিকিৎসা হবে খুবই ভালো মানে। এভাবেই ভিক্টোরিয়ান মহিলার কাগজপত্র নিয়ে নিল এবং বুঝতে পারল তার এক্সপেরিমেন্টের জন্য এই মহিলা একদমই উপযুক্ত। মানে আগে তো বানর দিয়ে এক্সপেরিমেন্ট করা হতো, কিন্তু এখন সরাসরি মানুষ দিয়ে তাদের হার্ট ডিভাইস পরীক্ষা করতে পারবে, এই পরিকল্পনা কিন্তু এটা ছিল ভিক্টোরিয়ান। তাই এর পরের দৃশ্যে রাতের দিকে কামিল এসেছিল লিওর বাসায়। এখানে কামিল লিওর মধ্যে কথাবার্তা হচ্ছিল পেরির মৃত্যু নিয়ে এবং উষার পরিবারের কে কোন পর্যায়ে আছে। যেমন লিও ভিডিও গেম বানাই, টেমেলিনরা তো গোল্ড কাপ নামক একটি কোম্পানি খুলবে, এরকম কিছু কথাবার্তা। এখানে জুলিয়াসও ছিল, লিওর বয়ফ্রেন্ড। জুলিয়াসের কালো একটি বিড়ালও আছে। তাই রাতেই লিওর বাসায় কিন্তু পার্টির আয়োজন করা হয়েছে, কারণ তো লিও সহ বাকিরা পেরের মৃত্যুর জন্য দুঃখে ছিল, এজন্য সবই ভুলবার জন্য পার্টি হবে আজ। তা কামিল তো লিওর বোন, যদিও সৎ বোন, তাই এরই জন্যই কামিল এখান থেকে চলে যাবে বাসায়। খানিক পরেই তো পার্টিতে ইনভাইট করা লোকজন আসতে শুরু করে এবং এভাবেই কামিল তাদের সামনে দিয়ে বাসায় ফিরে যায়। ঠিক এভাবেই ছিন আবারও বর্তমানে চলে আসলো। এখানে ডিপেন রড্রিককে বলছিল পেরির মৃত বডিতে মন্টি নামক মাদক পাওয়া গেছে। রড্রিক বলে, এ মন্টি আবার কি? ডিপেন তো জানাই মন্টি হলো তোমার লিগোডনের লাইট ভার্সন। কিন্তু এরই মধ্যে রড্রিক হঠাৎই যেন থমকে গেল, কেমন যেন চুপ হয়ে গেল। ডিপেন জানাই কি হলো রড্রিক, কিন্তু দেখা যায় খুবই কুৎসিত দুইটা হাত রড্রিকের কাঁধে এসে পড়ল এবং ক্ষত বিক্ষত একটি মহিলা অবয়ব রড্রিকের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। বিভৎস তার চেহারা, তবে মুহূর্তে সেটা আবার অদৃশ্য হয়ে যায় এবং রড্রিক কিন্তু খুবই আতঙ্কিত অবস্থায় তার চেতনায় ফিরল। অথচ সামনে বসে থাকা ডিপেন কোনো ভয়ঙ্কর দৃশ্য বা অবয়ব কোনো কিছুই কিন্তু সে দেখতে পারল না। তবে এখান থেকে উঠে রড্রিক যখনই শরাবের গ্লাস হাতে করে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক পিছন ঘুরতেই রড্রিক দেখতে পায় ভয়ঙ্কর রকমের একটা চেহারা। দেখে মনে হচ্ছে এটা যেন তার বড় মেয়ে টেমেলেন। ডিপেন তো শুধু অবাক হয়ে তাকিয়ে আছে রড্রিকের এমন সাইকোসিস ভাবসাব দেখে। তখনই রড্রিক তার স্বাভাবিক চেতনায় ফেরে এবং রড্রিক কথা বলতে থাকে। তবে রড্রিক এবার অবাক করা একটা বিষয় জানায়, তা হলো এই লিগোডন রড্রিকের ফর্মুলা ছিল, কিন্তু সেটা মাদক নয়, সেটা ছিল সাধারণ একটি ওষুধ। এবার ভালো করে বিষয়টা জানতে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় রড্রিক রেগে মেগে রূপস উইলিয়ামের অফিসে ঢুকেছিল। রূপসকে তো চেনেনি, তখনকার মালিক ছিল ফরচুনেটো কোম্পানির। তা রড্রিক জানাই লিগোডন তো আমার ওষুধ, কিন্তু এটা বাজারজাত করার পর সেখানে আমার কোনো নাম নেই কেন? নিজেদের নামে ব্যবসা কেন করলেন আপনারা? আমার সাথে এত বড় বেইমানি। রড্রিকেরই কিন্তু ছিল এই লিগোডন ফর্মুলাটা, অথচ ফরচুনেটো কোম্পানি লিগোডনকে নিজেদের ফর্মুলা বলে চালিয়ে দিল এবং সেটাকে মাদক করে তুলেছে। এবং তখনকার সময় লিগোডন ব্যাপক চাহিদা করতে পেরেছিল বাজারে। তাছাড়া রুফোস উইলিয়াম লিগোডনকে মাদক বা নেশাদ্রব্য উপায়ে রিসাপ্লাই করেছিল, মানে বাজারজাত করেছিল। তখনকার সময় ব্যাপক উপার্জন করতে পেরেছিল এই লিগোডন দিয়ে। এই লিগোডনের জন্যই 1978 সালে ফরচুনেটো কোম্পানি সবার উপরে উঠে যায়, তাদের নাম ডাক ছড়িয়ে পড়ে। তাছাড়া চরমভাবে রড্রিকের সাথে বেইমানি করল ফরচুনেটো কোম্পানির মালিক রুফোস উইলিয়াম। দেখা যায় রুফোস রড্রিককে মাত্র $500 একটা চেক লিখে দিয়েছিল এবং বলল এই টাকা দিয়ে বউ বাচ্চার জন্য ভালো খাবার কিনে নিয়ে যাও। এতটুকুই, কিন্তু এর বেশি তাকে দেওয়া হবে না। তবে ভয়ঙ্কর রকমভাবে কিন্তু রড্রিককে ঠকানো হলো, সাথে লাঞ্ছিত করল ফরচুনেটো কোম্পানির মালিক রুফোস। এভাবেই রড্রিক বাসায় ফিরে এসেছিল। বোন মেডেলিনকে সবটা খুলে বলেছিল রড্রিক। তবে প্রখর জিনিয়াস মেডেলিন তার ভাই রড্রিককে আশ্বস্ত করে বলে খুবই শীঘ্রই ফরচুনেটো কোম্পানির মালিক হব আমরা। তাই রুফোসের সাথে খোলাখুলি শত্রুতা বা কন্ট্রোভার্সি করা যাবে না, মিত্রতা বজায় রাখতে হবে। তখনই ছিনাবার বর্তমানে চলে আসলো। দেখা যায় গতরাতে পার্টিতে মজমাস্তি করে লিওর অবস্থা এলোমেলো, নেশা করে পড়ে আছে। তবে নেশার ঘরে জুলিয়াসের শখের বিড়ালটাকে কুপিয়ে হত্যা করেছিল লিও।
তাই জুলিয়াস দেখে ফেলার আগেই লিও কিন্তু মৃত বিড়ালটিকে সরিয়ে ফেলে। তাছাড়া পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে জুলিয়াস যাতে লিওর ওপর রাগ না করে। এদিকে রডরিক, মেডেলিন, আর্থার সবাই চিন্তাভাবনা করছিল তাদের ছোট ছেলে পেরির মৃত্যুর রহস্য নিয়ে। তাছাড়া পার্টিতে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া সে রহস্যময় নারী মুখোশ পরিহিতা ভান্নার ফটো দেখছিল রডরিক, মেডেলিন। তখনই রডরিক ওষার এবং মেডেলিন ভাবতে থাকে এই মুখোশ পরা নারীকে কি করছিল সেখানে। তাই এদিকে লেনোর এসেছিল হসপিটালে। লেনোর দেখল তার মায়ের করুণ দৃশ্য, মরেলো ব্যথায় যন্ত্রণায় চিল্লাফাল্লা করছিল। মায়ের এমন করুণ দৃশ্য দেখে লেনোর তো কান্নায় ভেঙে পড়ে। ঠিক এই রাতের দৃশ্য দেখে অবাক হতে বাধ্য হবেন। টেমিলিয়ন তো সাইকো, আগেই বলেছি। সে তার হাজব্যান্ডকে অন্য মহিলার সাথে ডিনার করায়, প্রতিদিন একজন করে অচেনা মহিলা ভাড়া করে আনাই এবং বিলের সাথে ডিনার করতে দিয়ে টেমিলিয়ন তো তা বসে বসে দেখে। এটাই তার নেশা। ঠিক এমনই একজন ভাড়া করা মহিলা আসবে আজ রাতে। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। টেমিলিয়ন তো দরজা খুলল। দেখা গেল প্রাপ্তবয়স্ক একজন নারী এসেছে। তা চিনতে কি পারলেন কে এটা? হ্যাঁ, এটা তো সে ভয়ঙ্কর জিন বা অদৃশ্য শক্তির অধিকারী ভান্না, যে কিনা উষার পরিবারের জন্য এক কালো অধ্যায়। তাই এভাবেই ভান্নাকে তো ভেতরে আসতে বলা হয় এবং স্বাভাবিকভাবেই বিলের সাথে তো গল্প জুড়ে বসে খাবার খাচ্ছিল। তা দূরে বসে টেমিলিয়ন তো এই সকল দৃশ্যগুলো নিজের চোখে দেখতে লাগে। এই দৃশ্যগুলো দেখাই টেমিলিয়নের জন্য নেশা ছিল। অন্যদিকে গাড়িতে করে কামিল যাচ্ছে তার বোন ভিক্টোরিয়ানের ল্যাবের দিকে। তার সাথে কথা বলবে হার্ট ডিভাইস বানানোর কতদূর কি হলো। এভাবেই কামিল যখন ল্যাবের প্রাণ কেন্দ্রে যেতে ধরে, কিন্তু দরজা তো বন্ধ, অথচ সিকিউরিটি গার্ড দরজা তো খুলল না। কামিল বলে, নতুন এসেছো তাই তো? জানো না আমি কে? আমি রডরিক ওষারের মেয়ে কামিল, এবং ভিক্টোরিয়ান আমার বোন। আমি তারই ল্যাবে এসেছি, এখানে কোনো পারমিশন লাগে না আমার। কিন্তু রিসেপশনে বসে থাকা এই মহিলাকে দেখুন, এটা কিন্তু ভান্না বসে আছে। তাহলে একই সময় ভান্না দুটি পৃথক স্থানে কিভাবে সম্ভব? টেমিলিয়নের বাসায় ভান্না, আবার এখানেও। কিন্তু ভান্না কোনো মতেই কামিলকে ভেতরে যেতে দিবে না। ভান্না বলছিল, ভালো হবে তুমি এখান থেকে ফিরে যাও। তবে হাস্যকর হলো, কামিলকে সিকিউরিটি গার্ডের জ্ঞান শোনা মেয়ে নাকি? এটা তার বাবার ল্যাব, আর কোথাকার কোন সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে দিবেন না। বিষয়টা হাস্যকর। তা শেষমেশ কামিল ল্যাবের মধ্যে ঢুকে পড়ে জোর করে, যেখানে অনেকগুলো শিম্পাঞ্জি রাখা। এই শিম্পাঞ্জিগুলোর উপর ভিক্টোরিয়ান তো তার রিসার্চ কাজবাজ করে। খানিক পরে সেখানে ভান্নাও চলে আসে। এসেই ভান্না জানাই, জানো কামিল, গত 1 বছরে কতগুলো পশুর উপর ভিক্টোরিয়ান তার ভয়ঙ্কর রিসার্চ করেছে, প্রায় 1 লক্ষ শিম্পাঞ্জির উপর। কামিল বলে, তুমি কি আমার পরিবারের এত কিছু তথ্য জানো কিভাবে? ভান্না বলেছিল, তুমি তো ওষারের জারস মেয়ে। এরকম নানান অপমানমূলক কথাবার্তা শোনানো হয় কামিলকে। কামিল তো রেগে যায়, কিন্তু হঠাৎ ভান্নার রূপ যেন বদলে যায়। ভান্না শিম্পাঞ্জির মতো উপর হয়ে হাঁটছিল এবং নিজের বুক বের করে দেখায়, চিৎকার করছিল বিভৎসভাবে, এবং দেখা যায় তার বুকে যেন অসংখ্য সেলাইয়ের চিহ্ন। কামিল তো ভয়ে আতঙ্কে মরে যাওয়ার উপক্রম। তার নিজের চোখে এসব কি দেখছে সে। তখনই কামিল তার ফোন বের করে, সাথে সাথে ভান্নার একটা ফটো তুলে ফেলল। কিন্তু ক্যামেরাতে ভান্নাকে শিম্পাঞ্জির মতো লাগছিল, মনে হচ্ছে সেও যেন বানর। এভাবেই কামিলের উপর আক্রমণ করা হয়। বোঝা যাচ্ছে কামিলকে হত্যা করল বিষাজিনী ভান্না। এভাবেই সিন কাট করা হয় এবং পরের দিন সকালেই ল্যাবের মধ্যে পাওয়া যায় কামিলের ছিন্ন বিচ্ছিন্ন লাশ। কামিলের লাশের টুকরোর পাশে বসে থাকতে দেখা যায় বানরকে বা শিম্পাঞ্জিকে। ঠিক এভাবেই দ্য ফেল অব দ্য হাউস অফ ওষার এপিসোড 3 শেষ হয়।